আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার লাইফে শুধু তুফান হবে তুফান। আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। এটা ছিল তুফান মুভির একটা ডায়লগ। স্টারদের সাথে আমার দেখার একবার সৌভাগ্য হয়েছিল। যা হোক, কেন এই কথাগুলো বললাম, তোমরা একটা এফবি পেজ দেখতে পাচ্ছ। এই পেজ আমি কিছু পোস্ট দিয়েছি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হওয়ার পর। তো চলে একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় এমসিকিউ কমন রাজশাহী যশোর বোর্ডে 29টি, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম 28টি, সিলেট বরিশাল 26টি, ময়মনসিংহ 27টি এবং দিনাজপুর বোর্ড 24টি। এবং সেটা প্রমাণ সহ দিয়েছিলাম। কিভাবে? দেখো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় যশোর বোর্ড খ সেট 29টি কমন, 8 নং এমসিকিউ আমার শিটের মধ্যে ছিল না। অর্থাৎ আমি টোটাল এমসিকিউ দিয়েছিলাম 199টি প্লাস 29টি ছিল সপ্তম অধ্যায়ের, মানে 228টি। আর তোমরা অনলাইনে পেয়েছিলে মাত্র 148টি। এই জন্য তোমাদের সাথে ওদের কিছুটা হয়তো হতে পারে। এরপর আসি পরের যে পোস্টটা ছিল। দেখো, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় চট্টগ্রাম খ সেট 28টি কমন, 1 নং এবং 22 নং এমসিকিউ আমার শিটে নাই। এরপর পরটা দেখো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় ময়মনসিংহ বোর্ড খ সেট 27টি কমন, 6 নাম্বার 26 নাম্বার এবং 30 নাম্বার এমসিকিউ আমার শিটে ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনোভাবেই ছিল না। এরপর আমরা আসি হচ্ছে, দেখো পরের যেটা আছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় রাজশাহী বোর্ড খ সেট 29টি কমন, 3 নং এমসিকিউ আমার শিটে নাই, ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনোভাবেই সেটা ছিল না। এবার আমরা আসি হচ্ছে পরের কোশ্চেন। আমাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী যে বোর্ডে আমার, ঢাকা বোর্ড ক সেট 28টি কমন, 6, 30 নং এমসিকিউ আমার শিটে নাই। অর্থাৎ ডিরেক্ট বলি আর ইনডিরেক্ট বলি, 6 নাম্বার এবং 30 নাম্বার এমসিকিউ আমার শিটে থাকবেন, মানে ছিল না। ডিরেক্ট এবং ইনডিরেক্ট কেন বললাম? যারা আমার কাছ থেকে এমসিকিউটা ক্রয় করেছিল, পিডিএফ ফাইল ক্রয় করেছিল, তাদেরকে আমি একটা মেসেজ ড্রপ করেছিলাম, সেখানে লেখা ছিল কীভাবে কমন থাকবে। আচ্ছা, যা হোক, এরপরে আমরা আসি হচ্ছে হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড 28টি কমন, খ সেট 15 এবং 28 নাম্বার আমার শিটে ছিল না। এই ছিল হচ্ছে। এবং দেখো, সর্বপ্রথমে যে আমি দিয়েছিলাম যেটা বলে অ্যাকাউন্টিং সেকেন্ড, আলহামদুলিল্লাহ তুফান হয়েছে লোডিং। তারপরে আমি ওই পোস্টগুলো দিয়েছিলাম। তো চল আজকের মূল ভিডিও স্টার্ট করি। কি বুঝলেন? আমাদের অনেক আগে বলেছিলাম বলে আপনারা অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যবসায় সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, এখানে আপনারা শতভাগ কমন পাবেন। তো দেখতেই পেলেন। এরপর যদি কারো ডাউট থাকে তাহলে আমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনার প্রশ্নের একটা ছবি নেন এবং সেটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এবং বলে দেন বলে এই কোশ্চেনটা আপনার এমসিকিউর সাজেশনের কোথায় ছিল। আমি তো বলে দিয়েছি কোন বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল, বলেছি না? যারা অনলাইনে ইউটিউব এবং ফেসবুকে যারা দেখেছো তারা এমসিকিউ পেয়েছো 148টি, আর যারা ক্রয় করেছিলে তারা পেয়েছো 228টি, অর্থাৎ 199 প্লাস সপ্তম অধ্যায় আর 29টা আমি দিয়েছিলাম। এখন তুমি যদি সেটা না নিয়ে থাকো, সেটা দায়ভার তোমার। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখানে প্লাস পেতে হবে। প্লাস পাওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। অনেক বন্ধ আছে, এটাকে প্রপারলি ইউজ করতে হবে। তাহলে ধীরে ধীরে পড়েন, একত্রে সব পড়তে না গিয়ে ধীরে ধীরে পড়াটা করেন, আমি যেভাবে দিচ্ছি। এখন দেখো, শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত আছে 1, 2, 3, 4, 5, 6 এবং 12 নাম্বার অধ্যায়। শর্ট সিলেবাসে এগুলো আমাদের কাছে আছে, মানে শর্ট সিলেবাস যেটা আমাদের দিয়েছে। এখন আমরা প্রশ্ন কীভাবে সেট করা হয় এটা আমি সবার জন্য শুরুতে দিয়ে দিই, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 1টি, তৃতীয় অধ্যায় থেকে 1টি, চতুর্থ অধ্যায় থেকে 2টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 1টি এবং 12 অধ্যায় থেকে 2টি। এইটা হচ্ছে একটা আদর্শ মান। আদর্শ মান কেন বলতেছি? 2023 সালের প্রশ্ন বা গত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে এভাবেই প্রশ্ন সেট করা হয়েছে, ম্যাক্সিমাম এভাবেই করা হয়েছে। এখন আমরা দেখো, 100% কমনের নিশ্চয়তা অনুযায়ী কোন অধ্যায় 5টা তুমি অবশ্যই পড়বা, সেটা হচ্ছে 1, 4, 5, 12 এবং 3। 1, 4, 5, 12 এবং 3 এইটা তুমি বেশি বেশি পড়তে পারো, মানে সবচেয়ে বেশি বেশি এই ধারাবাহিকতা মেনটেন করে পড়বে। প্রথমে 1, 4, 5 এবং 12 করে ফেলে শেষে 3 পারলে করবে, না করবে। এবার আসো, আমি প্রথমে দিয়েছি অধ্যায় হচ্ছে 12। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। 12 কেন দিয়েছি? কারণ 12 অধ্যায় থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় আসবে, এই জন্য 12 অধ্যায়টা, এবং সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে 12 অধ্যায়। এই জন্য এই অধ্যায় দিয়ে তুমি পড়া শুরু করবে। ধরো তুমি কোনোদিনও এখন পর্যন্ত ব্যবসা সংগঠন পড়ো নাই, আজকে থেকে পড়া শুরু করবে, এভাবেই স্টার্ট করে দাও। তুমি প্রথমে কি করবে? তুমি খাতা কলম নিয়ে বসে যাও। দেখো, সৃজনশীল কয়ের জন্য পরিবেশ সংরক্ষণ কি, 1 নম্বরে শিখবে। মূল্যবোধ এবং নৈতিকতা কি, CSR বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কি, পানি দূষণ কি, এবং বলছে বণিক সমিতি কি। হয়ে গেল 6টা প্রশ্ন, অনলি 6টা প্রশ্ন। এবার আমরা দেখবো হচ্ছে খ নম্বরে, পলিথিন উৎপাদন এবং ব্যবহারের কুফল বর্ণনা করো।
কর্পোরেট সামাজিক দায়িত্ব কর্মসূচি CSRP বলতে কি বোঝায়? পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ কেন, মানে দূষণ রোধ গুরুত্বপূর্ণ কেন? ব্যবসায়িক নৈতিকতা, ব্যবসায়িক মূল্যবোধ, এখান থেকে ভুলে গেছি, ব্যবসায়িক মূল্যবোধটা তোমাদের শিখতে হবে। ব্যবসায়িক নৈতিকতার সাথে ব্যবসায়িক মূল্যবোধ, এটা আমার দেওয়া ভুল হয়ে গেছে, এটা দিতে হবে। ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝো তোমরা ব্যাপারটা বুঝে নিও। নৈতিকতা মূল্যবোধ দুটোই শিখতে হবে। পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝো। এবং গ প্লাস ঘয়ের জন্য তুমি প্রথমে মূল বই থেকে, তুমি যে বইটা কিনেছো সেই বই থেকে এই টপিকটা আগে পড়ে ফেলবে। টপিকটা হচ্ছে বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা। বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা, শ্রমিক কর্মচারীর প্রতি, ক্রেতা বিক্রেতার প্রতি, বিনিয়োগকারীর প্রতি, সরকারের প্রতি, বিভিন্ন সাধারণ সম্প্রদায়ের প্রতি, অনেকগুলো আছে। তার মানে বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা। এই টপিকটা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আনসার করার জন্য অবশ্যই লাগবে। বোর্ড প্রশ্ন কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম যে দেখবা এখানে কিন্তু মার্ক করা আছে। প্রত্যেকটা এই অধ্যায়ের যারা পিডিএফটা ক্রয় করতে চাচ্ছ বা যারা ক্রয় করবে তাদের জন্য কি থাকবে, এখানে এই সৃজনশীল প্রশ্নগুলো আমি উত্তর সহ পিডিএফ করে তোমাদের দিয়ে দিচ্ছি এবং সেখানে আমি প্রশ্নগুলো মার্ক করে দিচ্ছি বলে এই টপিকটা তোমাকে পরীক্ষা হলে মনে রাখতে হবে। মানে যারা পিডিএফ প্লাস এটা ক্রয় করবে তাদের জন্যই শুধুমাত্র কিন্তু। আর তোমাদের যারা অনলাইন বা ইউটিউবে বা ফেসবুক পেজে দেখতেছো তাদের জন্য কিন্তু এটাই বেস্ট, তোমরা এটাই করতে থাকো। এরপরে দেখো তৃতীয় অধ্যায়, এরপরে সৃজনশীল দেখো তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা সংগঠন। এখান থেকে দুটি বা একটা প্রশ্ন সৃজনশীল পরীক্ষা আসবে। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র এবং হচ্ছে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার কারণ, এই দুইটা পয়েন্ট বেশি বেশি পড়েন মূল বই থেকে। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র এবং বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার কারণ ব্যাখ্যা করো। সৃজনশীল এবং ক এবং খ আপনি পাচ্ছেন না, আপনি শুধু এই টপিকটাই ভালো মতো ক্রয় করবেন। যারা পিডিএফ ক্রয় করবেন তাদেরকেই দেওয়া হবে। আমি আপনাদের অনেকবার ওয়ার্নিং দিয়েছি বলে এটা কিন্তু আমি বিক্রি প্লাস এটা করবো। এখন আপনি সেটা শুনেন নাই, এটা আপনার দায়িত্ব। এখন দেখেন পরবর্তী আসি 4 নম্বর অধ্যায় অংশীদারি ব্যবসায় দুটি সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং বিলোপ সাধন পদ্ধতি এইটা শিখে নেবেন ভালো করে। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং বিলোপ সাধন পদ্ধতি এটা ভালো মতো শিখবেন। এখানেও সৃজনশীল প্রশ্ন ক খ আপনি পাচ্ছেন না, নিজের মতো পড়ে নেবেন। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং বিলোপ সাধন পদ্ধতি বোর্ড কোশ্চেনগুলো পড়লে প্লাস এটা কমন পেয়ে যাবেন। এবার আমরা দেখি পরবর্তী অধ্যায় 6 নম্বর অধ্যায়। একটি সৃজনশীল প্রশ্ন থাকবে সমবায় সমিতির প্রকারভেদ এবং নীতিমালাটা বেশি বেশি পড়বেন। সমবায় সমিতির প্রকারভেদ এবং নীতিমালাটা বেশি বেশি পড়বেন। এটাও তো আপনাদের না দিতে পারতাম। অধ্যায় 1 ব্যবসায়ের মৌলিক ধারণা, দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে সম্ভাবনা আছে। ব্যবসায়ের আওতায় এবং জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসা, ব্যবসায়ের আওতা এবং জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়, এই টপিকটা বেশি বেশি পড়বেন। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায় দুটি সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা এখানে বেশি। প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি কি, এদের কার্যক্রমগুলো ভালো শিখবেন। কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, শেয়ার এবং ঋণপত্রের প্রকারভেদটা তোমাকে শিখতে হবে খুবই ভালো করে। এবার আসি দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ একটি সৃজনশীল প্রশ্ন থাকবে ব্যবসায় পরিবেশের উপাদান এবং ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলো প্রভাবটা কি, এটা আপনি শিখে নেবেন। ক প্লাস খ সৃজনশীল উত্তর পিডিএফ সহ পেতে হলে আপনাকে পিডিএফ ক্রয় করতে হবে, মাথায় রাখতে হবে। সবার প্রতি শুভকামনা রইল, শুভেচ্ছা নিরন্তর।